গল্পের প্রথম অংশে দেখেছি সুনন্দ আর তার মাসির মেয়ে অঞ্জু প্রেমে জড়িয়ে পড়ে। এমনকি তারা শারীরিক সম্পর্কও করে ফেলে, লুকিয়ে বিয়েও করে নেয়। এই সম্পর্ক বাড়ির কেউ মানতে চায় না, কিন্তু ওরা লুকিয়ে বিয়েও করে নেয় আর প্রতিজ্ঞা করে যে তারা মরে যাবে কিন্তু কিছুতেই আলাদা হবে না। একদিন যখন ওরা শারীরিকভাবে একে অপরের সঙ্গে স্বামী স্ত্রীর মতো শুয়েছিল তখন ধরা খেয়ে যায় আর সোনু লজ্জায় অপমানে ঘুমের তাবল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। ওকে হাসপাতালে ভর্তি করে কোনোক্রমে বেঁচে যায়। তারপর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে বেশ কয়েকদিন ঘরেই থাকতে হলো সুনন্দ ওরফে সোনুকে। অজুহাত শরীরটা দুর্বল হয়ে পড়েছে। অজুহাতটা অবশ্য ওর নয়, অজুহাতটা ওর মা শ্রেয়সীর। ও দুর্বল টুর্বল কিছুই বুঝতে পারে না, শুধু একটু ঘুম ঘুম পায় এই যা। সেই ঘুম ঘুম তো আগেও পেত, একা একা বসে থাকলেও পেত, পড়তে বসলেও পেত। চেয়ারে বসে পড়ার সময় কতবার যে ঘুমিয়ে পড়েছে আর মা এসে বই বন্ধ করে দিয়েছে তার ঠিক নেই। তারপর চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে ঘুমোতে বলেছে। আর আজ এখন এই সামান্য সেই ঘুমকেই মা বলছে কিনা দুর্বলের কারণে ঘুম আসছে। বলুক, তার ফলে সোনুর রেস্ট তো হচ্ছে, বাড়িতে ভিআইপি ট্রিটমেন্ট তো সে পাচ্ছে। কেবল কষ্ট একটাই, অঞ্জুদি রোজ একবার করে আসে, আসে বেশ কিছুক্ষণ থাকে, অনেক গল্প করে, বেশ ভালো লাগে। অঞ্জুদি না এলে সময়টা যেন কাটতেই চাইতো না। অবশ্য অন্য কিছু হয় না এখন আর, কিন্তু তবু ওই আশাটাই ভালো লাগে। আর ভালো লাগে যখন সবার অলক্ষ্যে একবার দুবার মুখের ভিতর মুখ গুজে দেয়। ওর অবশ্য ভয় করে, যদি কেউ দেখে ফেলে তখন তখন আরও বিপদ বেড়ে যাবে দুজনেরই। আর সুইসাইড করার মতো পরিস্থিতিও থাকবে না। এমনিতেই তো এই সুইসাইডটা সে কেন করতে গেছিল সেটা কেউই জানে না। অনেকবার ওকে জিজ্ঞেস করেছে অনেক লোকে, কিছু বলেনি সে। বলবে কি আর, নিজেই কি ছাই জানে। কি করে যে কি হয়ে গেল। আর দাদুর ঘর গিয়ে ঘুমের ট্যাবলেটগুলো দেখে ইচ্ছে হলো খেয়ে নিতে। ঘুমের ট্যাবলেট খেয়ে অনেকেই তো মরে, তাই সেও মরতে চেয়েছিল হয়তো। মরে গেলে কি হতো? কিছু হতো কি? হতো নিশ্চয়। মা কাঁদতেন, বাবা মুখ গম্ভীর করে থাকতেন, ছোট বোনটা কাঁদত, দাদাও হয়তো মনে মনে কাঁদত। আর অঞ্জুদি কি করত? বলছে তো সেও ফাঁসি নিত, নিজের রুমের ফ্যানে ঝুলত। আর কয়েকটা দিন পর সব আবার স্বাভাবিক হতো। একটা মানুষ লজ্জায়, দুঃখে, অপমানে, অভিমানে যদি নিজেকে পৃথিবী থেকে হারিয়ে দিতে চায় তো পৃথিবীর অন্য মানুষের কি দায় তার কথা মনে রেখে নিজেকে শেষ করার? দিন থামে না কখনোই, দিন নিজের খেয়ালে চলে। সোনুও তার ঘুমের ওষুধ খাওয়ার প্রকৃত কারণ কি সেটা সে নিজেও কি ভালো করে জানে। আসলে যে মরতে চায় সে বেঁচে যাওয়ার পরে মরার কারণটা তার কাছেই হাস্যকর লাগে। অথবা বেঁচে থাকাটাও তার কাছে যেন অপমানকর মনে হয়, অথচ বেঁচে থাকতে হয়। কেউ জানে না কেন সে সুইসাইড করতে গেছিল, কিংবা তার কাছ থেকে কোনো জবাব না পেয়ে সবাই নিজের নিজের মতো একটা করে কারণ বসিয়ে নিয়েছিল। মা ভেবেছিলেন ছেলেকে অনর্থক বকাঝোকা করার জন্যই এরকম করেছিল। কেন যে বকতে গেলাম ছাই। সঞ্জুদি ভেবেছিল সে নালিশ করেছিল হয়তো তাই। অঞ্জুদি ভেবেছিল সঞ্জুদি ক্যামেরা বসিয়ে ফটো তুলেছিল তাই লজ্জায়, আর এ নিয়ে নাকি দুই বোনে বেশ একটা ঝগড়াও হয়েছিল। যাই হোক, নিজের বাড়িতে সে তারপর থেকে ভিআইপি এর মতো একটা ব্যবহার পাচ্ছিল, অথবা কোনো সময় নিজেকে একটা বন্দির মতো মনে হচ্ছিল তার। বাড়িতে আসার বেশ কয়েকদিন পর সঞ্জুদি ওকে দেখতে এলো। মায়ের সঙ্গে ওর ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস এখন? ওর যদিও সঞ্জুদির সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না, তবুও সঙ্গে মা থাকার দরুন বলল, বা বলা যায় বলতে বাধ্য হলো, ভালো। সঞ্জুদি হাসতে হাসতে বলল, শুধুই ভালো? ও বলল, বেশ, খুব ভালো। সোনুর মা বলল, দেখ না, কেমন আছিস জিজ্ঞেস করলেই বলে, ভালো। এটা কি কোনো কথা হলো? সব সময় ভাবতে থাকে। তোর কথা শুনে আমি শুধু ওকে বকেছিলাম, এখন থেকে আর মাসির বাড়ি যাবি না। কলেজে যাবি আর কলেজ থেকে সোজা বাড়ি আসবি। সঞ্জুদি হাসল, বলল, হ্যাঁ, আমি তো বলেইছিলাম যে পড়াশোনায় ক্ষতি হচ্ছে। আর ক্ষতি হচ্ছে বলেই বলেছিলাম। মা বলল, ওকে নিয়ে আমার চিন্তা বেড়ে গেছে সেই থেকে। সঞ্জুদি বলল, হ্যাঁ, চিন্তা তো হওয়ারই কথা। ওদের এই কথাগুলো ওর একদম ভালো লাগছিল না। সোনু ওদের দিক থেকে মুখ ফিরিয়ে পাশ ফিরে শুল। সঞ্জুদি ওর ভাবগতিক দেখে মনে মনে হাসল। ওর মা শ্রেয়সী সঞ্জুকে বল, সঞ্জু তুই তো একটা এনজিওর সঙ্গে আছিস। দেখ না সোনুকে একবার কাউন্সিলিং করান যায় কিনা কাউকে দিয়ে। তোর মেসোকে বলে বলে তো হয়রান হয়ে গেছি। বলছে ও এমনি সামলে নেবে, ওর কাউন্সিলিং লাগবে না, সামলে নিতে পারবে নিজেকে। তো আমি তোকে বলছি দেখ না কোনো একজন। সঞ্জুদি বলল, ঠিক আছে মাসি, আমি সে দেখব ক্ষণ। তবে তার আগে আমি ওর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলে নিই।
মা অধৈর্য হয়ে পড়েছিল। বললেন, ঠিক আছে তুই ওর সঙ্গে কথা বল, তবে আমি বলছি ওকে একবার দেখা। আমি তোকেই দায়িত্ব দিলাম। সঞ্জুদি বলল, ঠিক আছে মাসি। বলে মাকে বাইরে নিয়ে গিয়ে কিছু হয়তো বলল। মা বলল, ঠিক আছে। মা চলে গেলে সঞ্জুদি ফিরে এলো একা। এসেই দরজাটা বন্ধ করে দিল। সোনু ভাবল, সে কি, দরজাটা বন্ধ করলো কেন? কি করবে সঞ্জুদি? আরও কোনো ফটো বা ভিডিও দেখাবে নাকি? কি আশ্চর্য, এই মেয়েটা আমার জীবনটাকে বরবাদ করে দেবে। সঞ্জুদি ওর পাশে গিয়ে বসল। এই সোনু, এদিকে ফের। সোনু বলল, মা দরজা বন্ধ করতে মানা করেছে। সঞ্জুদি বলল, উহু, আমি বলেছি দরজাটা কিছুক্ষণ বন্ধ রেখে তোর সাথে কথা বলবো। আমার সঙ্গে কি কথা বলবে? আগে আমার দিকে ফিরতো। বলো, আমি শুনতে পাচ্ছি। তুই এদিকে ফের। বলো তুমি, আমি ঠিক শুনতে পাবো। না, তুই এদিকে ফের। বলে সোনুকে জোর করে সঞ্জুদি ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর বলল, শোন, আমি জি ওতে কাজ করি। সেখানে অনেক ধরনের লোকের সঙ্গে কাজ করতে হয়। তোর অনেকের মধ্যেই দেখেছি যে নিজেদের আত্মীয়ের মধ্যে সম্পর্ক করা খুব বিপদ হয়ে যায়। এমনকি ঝগড়া মারামারিও হয়ে যায়। পরিবার শুদ্ধ ধ্বংস হয়ে যায়। অনেক পরিবার এইরকম হয়েছে আর হচ্ছে। তুই কিছুটা সুস্থ হয়ে নে, তারপর তোকে সেখানে নিয়ে যাব। সুনন্দ সেদিন সঞ্জুদিকে কিছুই বলল না, চুপ করে রইল। দাঁড়ি। এক সময় সঞ্জুদি চলে গেল। তবে সঞ্জুদি ওকে নিয়ে যাব বললেও আর নিয়ে যাওয়া হলো না, কারণ হঠাৎ করেই সঞ্জুদির বিয়ের ঠিক হয়ে গেল। এদিকে সঞ্জুদির বিয়ের দিন সোনু আর অঞ্জুদি লুকিয়ে লুকিয়ে সেই লগ্নেই বিয়ে করে নিল আর প্রতিজ্ঞা করল যে তারা আজীবন স্বামী স্ত্রী হয়েই থাকবে। দরকার হলে সামাজিকভাবে তথা লোক সম্মুখে তারা বিয়েই করবে না, বাড়ি থেকে চাপ দিলেও না। কিন্তু বাদ সাধলেন সঞ্জুদির দেবর। সে উঠে পড়ে লাগলো অঞ্জুদিকে বিয়ে করবে। বলল, অঞ্জু, জানো তোমাকে আমার খুব ভালো লেগেছে, বিয়ে করতে চাই। অঞ্জুদি বলল, সে কি এইভাবে কি বিয়ে করা যায়? না না, আমি বাড়িতে বলেছি আর তোমার বাবা মাকেও বলবো। আগে তুমি কি চাইছো সেটা জানতে চাই। আমার মতো, আমার এমনি কোন মতো নেই। তবে তোমাকে বিয়ে করার আমার কোন রকম ইচ্ছে নেই। কেন? আমি কি এমন খারাপ দেখতে যে আমাকে তুমি বিয়ে করতে পারবে না? তুমি খারাপ কিছুই করনি। তবে আমি চাই না যে ঘরে ঘরেই বিয়ে হোক আমাদের। ঘরে ঘরে কোথায়, এমনি বিয়ে তো হয়েই থাকে। এটা কোন এমন দোষের না? না হোক, আমি এইরকম বিয়ে করতে রাজি একেবারেই নই। কিন্তু অঞ্জুদি চাইলে কি হবে? বাড়ির সকলেই জোর করে সঞ্জুদির দেবর বিভাসের সঙ্গেই অঞ্জুদির বিয়ের ঠিক করলো। তখন অঞ্জুদি বলল, শোনো তোমরা, আমি কোন নিয়ম না মেনেই একজনকে বিয়ে করে নিয়েছি। তাই বিভাসকে বিয়ে করা সম্ভব নয়। কাকে বিয়ে করেছিস সেটা এখন বলবো না। কেন বলবি না? সেটা আমার ইচ্ছে। দরকার হলে পালিয়ে যাব, তবু আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। যখন অতিরিক্ত জবরদস্তি করতে লাগলো তখন একদিন সোনু আর রঞ্জু দুজনে বাড়ি থেকে পালিয়ে গেল। একটা চিঠি লিখে জানিয়ে গেল যে তারা বিয়ে করেছে আর নিজের মাসতুতো ভাইবোন হওয়ায় ঘরে না থেকে অন্য শহরে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকবে। এই নিয়ে যখন চারিদিকে হুলুস্থুল পড়ে গেল তখন একদিন সঞ্জু রমায়ের বাবা অর্থাৎ অঞ্জুর মামাদাদু খুবই অসুস্থ হয়ে পড়লেন। এখন দাদুর কাছে সকলেই পৌঁছালো। খবর পেয়ে অঞ্জু আর সোনুও এসে পৌঁছালো। যদিও সোনুর আসার খুব একটা ইচ্ছে ছিল না, তবু যেতে বাধ্য হলো, কারণ অঞ্জুদি ছিল মামাদাদুর খুবই প্রিয় একজন নাতনি। অঞ্জুদিও দাদুকে খুবই ভালবাসত। সে বলল, সোনু, দাদুর শরীর খারাপ। আজকে এই সময় যদি আমি না যাই, তবে আমি নিজেকে সারা জীবন মাপ করতে পারবো না। অঞ্জু, সঞ্জু, সোনু, ওদের বাবা মা অর্থাৎ প্রেয়সী এবং শ্রেয়সীও গেল। আরও অনেক লোক এবং তাদের মধ্যে ছিল আরও এক দম্পতি যাদের নাম ছিল রমেশ বসু ও তার স্ত্রী অনিশা বসু। এদেরকে সকলেই চেনে। অঞ্জুর দাদু দিদিমা দুজনের মতোই বয়স তাদের। শ্রেয়সী ও মানসী ওদের কাকা কাকিমা বলে থাকে। অঞ্জুর দাদু বিশ্বনাথ বাবু অঞ্জু মা মানসীকে ডেকে বললেন, মা মানসী, তোকে আজ আমার একটা কথা বলার আছে। কি বলো বাবা? আমি আর খুব বেশি দিন বাঁচব না। শরীর আর সঙ্গ দিচ্ছে না। ক্যান্সার নামক যে রোগ সেটা আর কি আমাকে থাকতে দিতে চায়? ওরকম বলো না বাবা, তুমি এখনো অনেক দিন বাঁচবে। নারে, সময় আমার হয়ে এসেছে, তাই একটা সত্যি ঘটনা তোকে জানাতেই হবে। বলে তিনি তার বন্ধু রমেশ আর অনিশাকে ডাকলেন। ওরা সামনে যেতেই বিশ্বনাথ বাবু মানসীর হাতটা তাদের দুজনের হাতে দিয়ে বললেন, এই নাও, আজ থেকে আমাকে মুক্ত করো। তোমাদের সম্পত্তি তোমাদের সমর্পণ করলাম। কি বলছো বাবা তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অঞ্জুদির মা মানসী তার বাবাকে জিজ্ঞেস করল, হ্যাঁ, আসলে তুই ওদের মেয়ে। তোর আসল বাবা মা হচ্ছে এরাই।
আমার কাছে তোকে জিম্মা করে রেখে দিয়ে যায় আমার কাছে। আমরা তখন একটা সন্তানের জন্য হাপিত্যেশ করছি। এমন সময় একদিন রমেশ এসে বলল, ভাই বিশু, তুই আমার এই সন্তানকে বাঁচা। তুই তো জানিস রাজনীতিক কারণে আমাদের চারদিকে বিপদ, পালাতে হবে। আমরা দুজন না হয় যেভাবে হোক কাটিয়ে নেব দাড়ি, কিন্তু একে কিভাবে মানুষ করব? তাছাড়া যদি কেউ জানতে পারে যে এ আমাদের মেয়ে, ওকেও মেরে ফেলবে। তোর মেয়ে বলে মানুষ কর, ও তাহলেই সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে, নইলে ও আর বেঁচে থাকবে না। সেই থেকেই তুই আমার মেয়ে। তবে অনেকবার রমেশকে বলেছি কিন্তু সে নিতেই চায় না। আজ আমার এই অবশ্য দেখে দেশের আজ তোদের পা। তুই এবার ওদেরকে আমার সামনে একবারের জন্য বাবা মা বলে একবার ওদের ডাকদারি। অঞ্জু ওর আসল দাদা দিদাকে নতুন করে ডাকলো। এবার সোনু চিৎকার করে উঠল, আমরা তাহলে ভাই বোন নই, বিয়ে করতে পারি। এই বলে সে সকলের সামনেই অঞ্জুকে জড়িয়েই কিস করতে লাগলো। ওদের কাণ্ড কারখানা দেখে সকলেই ধুমধাম করে বিয়ে দিল। বন্ধুরা, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে উৎসাহিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি আরও নতুন নতুন গল্প লিখে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। এর জন্য কোন খরচ লাগে না, শুধু সাবস্ক্রাইব করে বেল চিহ্নটা ছুঁয়ে দিন।